হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু, লেখক ডেভিড জে শার্টার। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 12। নিজেকে গড়ে তুলতে লক্ষ্য স্থির করুন। মানুষের প্রতিটি অগ্রগতির বাস্তব রূপায়ণের আগে তা কল্পনায় গড়ে উঠেছিল। আমাদের ছোট বড় আবিষ্কার, চিকিৎসায় নতুন খোঁজ, ইঞ্জিনিয়ারিংয়ে বিজয়, ব্যবসায় সাফল্য সবই সত্যি হয়ে ওঠার আগে তা ছিল কল্পনা মাত্র, ঘটনাক্রমে আবিষ্কারের ফলে নয়। উপরন্ত বৈজ্ঞানিকদের মহাকাশে জয় এর উদ্দেশ্যের ফলস্বরূপ আজ মানুষ সৃষ্ট ছোট ছোট চাঁদ পৃথিবীর পরিক্রমা করছে। লক্ষ্য অর্থাৎ অভীষ্ট উদ্দেশ্য। লক্ষ্য শুধুই অলিক, স্বপ্ন নয়। এইটা তেমন স্বপ্ন যা বাস্তবায়িত করা হয়। লক্ষ্য যদি আমি পারতাম, এর আবছা অস্পষ্ট ধারণার চেয়ে অনেক অনেক বড়। লক্ষ্য অর্থাৎ সুস্পষ্ট উদ্দেশ্য যার জন্য আমি তৎপর হয়ে কাজ করছি। লক্ষ্য স্থির না করা পর্যন্ত কিছুই করা সম্ভব নয়। প্রথম পদক্ষেপটি পর্যন্ত নেওয়া অসম্ভব। লক্ষ্যহীন মানুষ বিভ্রান্ত। জীবনের সে পথ পথভ্রষ্ট হয়ে পড়ে। হোঁচট খেতে খেতে সে এগোয় বটে, কিন্তু যেহেতু তার কোনো গন্তব্যস্থল নেই, তাই কোথাও পৌঁছতে পারে না। জীবনের জন্য যেমন বায়ুর প্রয়োজন, তেমনই সাফল্যের জন্য প্রয়োজন লক্ষ্য। লক্ষ্য ছাড়া কেউই হঠাৎ সফল হয় না। হাওয়া ছাড়া যেমন বাঁচা অসম্ভব, আপনি কোথায় পৌঁছতে চান সেই সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা চাই। একটা বিজ্ঞাপন সংস্থার ডাকঘরে সপ্তাহে $25 চাকরি থেকে ডেভ ম্যাহেনি 27 বছর বয়সে একটি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং 33 বছরের বয়সে গুড হিউমার কোম্পানির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। লক্ষ্য সম্বন্ধে ওর মন্তব্য, আপনি কোথায় ছিলেন বা আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টি হলো আপনি কোথায় পৌঁছতে চান। আপনি কোথায় ছিলেন বা আছেন তা তেমন গুরুত্বপূর্ণ নয়। যা গুরুত্বপূর্ণ তা হলো আপনি কোথায় পৌঁছাতে চান। প্রগতিশীল সংগঠন 10 থেকে 15 বছর আগেই তাদের লক্ষ্য স্থির করে নেয়। যারা উন্নতিশীল ব্যবসা পরিচালনা করেন সেই সব এক্সিকিউটিভদের প্রশ্ন করা উচিত, 10 বছর পর কোম্পানিকে আমরা কোথায় দেখতে চাই, এবং তারপর তাদের সেই মতো চেষ্টা করতে হয়। আজকের প্রয়োজন মেটাতে নয়, ভবিষ্যতের 5 থেকে 10 বছর পরের প্রয়োজন মেটাতে নতুন প্ল্যান্টের ক্ষমতা বিকশিত করা হয়। আগামী দশমে এমনকি তারপরে হয়তো উপস্থাপিত করা হবে এমন সব পণ্যের গবেষণা এখন থেকে শুরু করা হয়। আধুনিক সংগঠনগুলির ভবিষ্যতের সম্ভাবনা ভরসা করে বসে থাকে না। আপনার কি সেই ভরসার অপেক্ষা করা উচিত? অগ্রগামী ব্যবসা থেকে আমরা সকলেই কিছু মূল্যবান পাঠ শিখতে পারি। আমরা আগামী 10 বছরের পরিকল্পনা প্রস্তুত করতে পারি, তাই করা উচিত। আপনি যদি 10 বছর পর এক বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠতে চান, তাহলে আপনাকে এখনই তার প্রতিমূর্তি হয়ে উঠতে হবে। এটা খুব জরুরি। যে ব্যবসা ভবিষ্যৎ পরিকল্পনাকে অগ্রাহ্য করে তা বাকি 5টা ব্যবসার মতোই হবে। ওই একইভাবে যে মানুষটি অদূরদর্শী, দীর্ঘকালীন লক্ষ্য নির্ধারণে অক্ষম, সে জীবনের পথে বাকি 5 জনের মতোই রয়ে যাবে। লক্ষ্য ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। সত্যিকার সাফল্যের জন্য দীর্ঘকালীন লক্ষ্য নির্ধারণ করা কেন জরুরি তার একটা উদাহরণ দিই। গত সপ্তাহে এক তরুণ, তার নাম দাও যাক FB, তার চাকরি জীবনের সমস্যা নিয়ে আমার কাছে উপস্থিত হয়। FBকে দেখে বিচক্ষণ, বুদ্ধিমান ও ভদ্র মার্জিত মনে হয়েছিল। অবিবাহিত এই তরুণ 4 বছর আগে কলেজের পড়া সম্পূর্ণ করেছিল। আমরা কিছুক্ষণ তার বর্তমান কাজ, শিক্ষা দীক্ষা, শখ ও স্বাভাবিক প্রবণতা ও সাধারণ পটভূমি নিয়ে আলাপ আলোচনা করলাম। তারপর আমি বললাম, আপনি চাকরি বদলের জন্য আমার সাহায্য চাইছেন, তা কেমন চাকরি আপনার পছন্দ? আসলে সে বলল, সেই জন্যই আপনার কাছে এসেছি, আমি যে কি করতে চাই তা বুঝে উঠতে পারছি না। ওর সমস্যাটা ছিল সুপরিচিত, তবে আমি বুঝলাম শুধুমাত্র কয়েকটি সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়তো যথেষ্ট নয়। জীবিকা মনোনয়নের ভুলভ্রান্তি করে কোনটা পছন্দ তা পরখ করে দেখাটাও সমীচীন নয়। যেহেতু জীবিকা নির্বাহের কয়েক ডজন পদ্ধতি আছে, তাই ডজনে হয়তো
একটা জীবিকা ওর উপযুক্ত হবে। বুঝলাম চাকরি খুঁজে দেওয়ার আগে এফবির উদ্দেশ্য নির্ধারণে ওকে সাহায্য করতে হবে। তাই বললাম, এখান থেকে তোমার জীবনকে পরিকল্পনা করার যাচাই করা যাক। এখন থেকে 40 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? এফবি চিন্তা করে উত্তর দিল, আমার মনে হয় বাকিরা যা চায় আমিও সেই সব চাই। ভালো বেতনের চাকরি, সুন্দর বাড়ি। সত্যি বলতে সে বলল, এ নিয়ে তেমন চিন্তা করে দেখিনি। আমি বললাম, এটা খুব স্বাভাবিক। ওকে বোঝালাম যে জীবিকার ব্যাপারে ওর মনোভাব অনেকটা প্লেনের টিকিট কাউন্টার দাঁড়িয়ে একটা টিকিট দিন বলার মতো। গন্তব্যস্থলটা কি তা না বলা পর্যন্ত এয়ারলাইনের কর্মীরা সাহায্য করতে পারবে না। তাই আমি বললাম, তোমার লক্ষ্য কি তা না বললে আমি কিন্তু তোমায় সাহায্য করতে পারবো না, আর সেটা শুধু তুমি নিজেই বলতে পারবে। এতে এফবি চিন্তিত হয়ে বলল, ওর 2 ঘন্টা আমরা বিভিন্ন জীবিকার কোণ নিয়ে আলোচনা না করে লক্ষ্য নির্ধারণের পন্থা নিয়ে আলোচনা করলাম। মনে হলো এফবি তার চাকরি জীবনের পরিকল্পনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিখল। শুরু করার আগে কোথায় যাবে তা স্থির করে নেওয়া। প্রগতিশীল কর্পোরেশনের মতো আগে থেকে পরিকল্পনা তৈরি করুন। আপনি আমরা নিজেরাও তো একটি ব্যবসা প্রতিষ্ঠান। আপনার দক্ষতা, প্রতিভা ও ক্ষমতা আপনার পণ্য। আপনি নিজের পণ্য বিকশিত করতে চান, তাই তার প্রাপ্য সর্বাধিক মূল্য। ভবিষ্যৎ পরিকল্পনায় এতে সুবিধা হবে। যে 2টি পদক্ষেপে আপনার সহায়ক হতে পারে। প্রথম, নিজের ভবিষ্যৎকে 3 ভাগে বিভক্ত করে চিন্তা করুন: কর্মক্ষেত্র, পরিবার ও সামাজিক জীবন। এভাবে জীবনটাকে ভাগ করে নিলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, ঝগড়া মারামারি হবে না। আপনি সম্পূর্ণ চিত্রটা দেখতে পাবেন। দ্বিতীয়, এই প্রশ্নগুলির সঠিক স্পষ্ট উত্তর নিজেকে জানান। জীবনে আমি কি পেতে চাই, কিভাবে নিজেকে সন্তুষ্ট করা যায়। সাহায্যের জন্য নিচে যাওয়া পরিকল্পনার গাইড ব্যবহার করুন। 10 বছর পর আমার প্রতিমূর্তি 10 বছরের পরিকল্পনার গাইড। কর্মক্ষেত্র, আজ থেকে 10 বছর পর আমি কোন আয় শ্রেণীতে পৌঁছাতে চাই, কি স্তরের দায়িত্বভার গ্রহণ করতে চাই, কতটা ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে চাই, কাজ থেকে কতটা সম্মান পেতে চাই। পারিবারিক জীবন, আজ থেকে 10 বছর পর নিজেকে ও পরিবারকে কি ধরনের জীবনযাপনের স্তর দিতে চাই, কেমন বাড়িতে বসবাস করতে চাই, কেমন ছুটি কাটাতে চাই, আমার সন্তানদের প্রাপ্তবয়স্ক জীবনের প্রারম্ভে কীরকম আর্থিক সাহায্য দিতে চাই। সামাজিক জীবন, আজ থেকে 10 বছর পর আমি কেমন বন্ধু পেতে চাই, আমি কি ধরনের সামাজিক গোষ্ঠীভুক্ত হতে চাই, সমাজের নেতৃত্বে আমি কোন দায়িত্ব নিতে আগ্রহী, আমি কোন কোন মহৎ উদ্দেশ্য সাধন করতে চাই। কয়েক বছর আগে আমার ছোট ছেলে আবদার করলো তার গর্বের ও আনন্দের বস্তু চোখের মণি, আমার অনিশ্চিত বংশোদ্ভূত অথচ বুদ্ধিমান কুকুর ছাড়া পিনাটের জন্য ডগ হাউস অর্থাৎ বাসা বানিয়ে দিতে হবে। ওর অধ্যাবসায় ও উৎসাহ দেখে আমরা পিনাটের জন্য বাসা বানাতে বুঝলাম। সুতোর গিরিতে যে আমাদের যৌথ দক্ষতার ফল ছিল শূন্য, যা আমাদের সৃষ্ট পদার্থটিতে স্পষ্টভাবে প্রতীয়মান হলো। কদিন পর একটি প্রিয় বন্ধু দেখা করতে গেছে আমাদের সৃজনী দেখে বলল, আরে গাছের উপর ওটা কি, ডগ হাউস নাকি? সম্মতি সূচক উত্তর দিলাম। আমাকে কয়েকটা ভুল ত্রুটি দেখিয়ে শেষে ও বলল, প্ল্যান বানাওনি কেন? আজকাল পরিকল্পনা ছাড়া কেউ ডগ হাউস বানায় নাকি? আর একটা কথা, যখন ভবিষ্যৎ পরিকল্পনা করতে বুঝবেন তখন আকাশ কুসুম ভাবতেও ও দ্বিধা করবেন না। আজকাল স্বপ্নের পরিধি দেখে মানুষ যাচাই করা হয়। মানুষ যা পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করে তার বেশি কখনোই পায় না। তাই বিশাল ভবিষ্যতের স্বপ্ন দেখুন। আমার এক প্রাক্তন শিক্ষানিবেশের জীবন পরিকল্পনার আক্ষরিক উদ্ধৃতি তুলে ধরছি, পড়ুন, দেখুন। ও পারিবারিক জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি সুস্পষ্ট ছিল? এটা লেখার সময় এটা যেন ও নিজেকে ভবিষ্যৎ দিনগুলি লিখতে পারছিল। আমার স্বপ্ন গ্রামে একটা যে বিশাল সম্পত্তি কেনা, সারদার মেনরের জমিদার বাড়িগুলি যেমনটি হয়, দোতলা, সাদা থাম, সম্পূর্ণ জায়গাটা বেড়া দিয়ে ঘেরা, 2-1টা পুকুর থাকবে, কারণ আমি ও আমার স্ত্রী দুজনে মাছ ধরতে ভালোবাসি। বাড়ির পিছন দিকে থাকবে আমাদের ডিয়ারম্যানের বাসা। আর একটা জিনিসের দীর্ঘদিনের শখ, দুদিক সারিবদ্ধ গাছের মাঝখানে নুড়িবদ্ধ পথ ধরে টানা লম্বা গাড়ির রাস্তা। তবে বাসস্থান মানেই বাড়ি না, বাড়িটা আমার এমনভাবে গড়ে তুলব যে
তা শুধু খাওয়া শোয়ার আশ্রয় চেয়েও অনেক কিছু হয়ে উঠবে। আমাদের পরিকল্পনায় দেবতাও বাদ যাবে না। সারা বছরের কালেক্টার সময় চার্চের জন্য কাজ করব। 10 বছর পর এমন একটা আর্থিক অবস্থা চাই যাতে আমি আমার পরিবারকে সারা বিশ্বে ঘুরতে নিয়ে যেতে পারি। সন্তানরা বড় হয়ে বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ার আগে আমি এটা করে যেতে চাই। একেবারে সবাই মিলে সব জায়গায় ঘুরতে যেতে না পারলে আলাদা আলাদা 4-5খানা পরিকল্পনা তৈরি করে একবার এক একটি করে জায়গা দেখতে যাব। অবশ্যই পারিবারিক পরিকল্পনা বাস্তবে পরিণত করার জন্য আমার কর্মক্ষেত্রের পরিকল্পনার উপর নির্ভর করতে হবে। তাই এসব পেতে হলে আমায় পরিশ্রম করতে হবে। 5 বছর আগে এই পরিকল্পনা তৈরি করা হয়েছিল। তখন এই শিক্ষানবিশের কাজ ছিল 2টি ছোট ছোট স্টোর। এখনও 5টা স্টোরের মালিক। তাছাড়া ও গ্রামে বাড়ি তৈরি করার জন্য ইতিমধ্যে 17 একক জমি কিনে নিয়েছে। উদ্দেশ্য পূরণের সঠিক পথেই এগিয়ে চলেছে ও। আপনার জীবনের 3টে বিভাগের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। প্রত্যেকটাই একে অপরের সঙ্গে যুক্ত। তবে যে বিভাগটি অন্যান্য বিভাগগুলিকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে তা হলো আপনার কাজ। হাজার হাজার বছর আগে প্রাগৈতিহাসিক যুগে গুহাবাসীদের মধ্যে যে সবচেয়ে সুদক্ষ শিকারী হতো তাকে বাকি গুহাবাসীরা সর্বাধিক শ্রদ্ধা করত। তার পারিবারিক জীবনটা ছিল সবচেয়ে সুখময়। সাধারণভাবে দেখতে গেলে ওই নিয়মগুলো কিন্তু আজও প্রযোজ্য। কর্মক্ষেত্রে আমাদের সাফল্যের ওপরে আমাদের পরিবার প্রয়োজনের গুণমান ও সমাজের সম্মান প্রতিপত্তি যে সব কিছুই নির্ভর করে। কয়েক বছর আগে এক্সিকিউটিভে হয়ে ওঠার গুণগুলি কি তা নির্ণয় করার জন্য ম্যানিকোসে ফাউন্ডেশনের ফ্রড ম্যানেজমেন্ট রিসার্চে একটা ব্যাপক অধ্যয়ন করেছিল। ব্যবসা, সরকার, বিজ্ঞান ও ধর্ম বিষয়ে পথ প্রদর্শকদের কয়েকটা প্রশ্ন করা হয়। এবার গবেষকরা বিভিন্নভাবে একই উত্তর পায়। এক্সিকিউটিভ হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা। জন অনামিকারের এই সুদম্য উপদেশটা মনে রাখবেন। একটা মানুষ যে উদ্দেশ্যে কাজ করছে তার সব বৈশিষ্ট্যগুলো যদি প্রয়োগ না করা হয় তাহলে বলতে হবে সে বিশেষ কিছুই করছে না। ইচ্ছা সঠিক পরিচালনা শক্তির রূপ নয়। ইচ্ছাকে পরিচালনা করার মতো ক্ষমতা যা করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তা না করার ফলে জীবনটা অতি সাধারণ তুচ্ছ হয়ে যায়। একবার এক কলেজের পত্রিকায় এক সম্ভাবনাময় লেখকের সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছিলাম। এই ছেলেটি প্রতিবাদ ছিল, ওর মধ্যে সাংবাদিকতার প্রকৃত গুণগুলো ছিল। ছেলেটি স্নাতক হওয়ার কয়েকদিন আগে ওকে প্রশ্ন করেছিলাম যে এরপর কি করবে, কিছু ভেবে দেখেছো? সাংবাদিকতা করবে নাকি? আমার দিকে তাকিয়ে ড্যান উত্তর দিয়েছিল, না, লিখতে, রিপোর্ট তৈরি করতে খুব ভালো লাগে। কলেজের কাগজে লিখতেও খুব মজা লাগতো। তবে সাংবাদিকতায় এখন গন্ডায় লোক ঢুকছে। আমি না খেয়ে মরতে রাজি নই। 5 বছর ড্যানের কোনো খবর পাওয়া যায়নি। একদিন সন্ধ্যায় হঠাৎ নিউ আইল্যান্ডে ওর সঙ্গে দেখা। ড্যান একটা ইলেকট্রনিক কোম্পানির সহায়ক পার্সোনাল ডিরেক্টরের পদে কাজ করছিল। অবিলম্বে জানলাম ও নিজের কাজে একেবারে সন্তুষ্ট নয়। টাকা করি অবশ্য খুব ভালো দেয়, কোম্পানিটা খুব ভালো, কাজে নিরাপত্তা আছে, তবে মন টিকে না। আপনি তো জানেন, এখন মনে হয় পড়া শেষ করে কোনো প্রকাশক বা খবরের কাগজের সঙ্গে কাজ করলে ভালো হতো। ড্যানের কথায় একঘেয়েমি, নিরুৎসাহ দেখেছিলাম। ও যেন সবেতে দোষ ত্রুটি খুঁজে পাচ্ছিল। ও যদি এখনকার কাজ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকতায় যোগ না দেয় তাহলে কোনোদিনই সফল হবে না। সাফল্যের জন্য মন প্রাণে চেষ্টা করতে হয়, আর কোনো জিনিস মনের মতো হলে তবেই তাকে মন প্রাণে পরিশ্রম করা যায়। ড্যান নিজের উৎসাহ অভিলাষার অনুগামী হলে আজ সংযোগ ব্যবস্থায় শীর্ষে পৌঁছে যেত এবং বেশ কয়েক বছরে এসে ও এখনকার কাজের বেতনের বেশি অর্থ উপার্জন করতে পারত। পেট, ব্যক্তিগত আত্মসন্তোষ, যা পছন্দ নয় তা ছেড়ে পছন্দ কাজে মনোনিবেশ করাটা অনেকটা 40 বছরের পুরনো গাড়িতে 500 হর্স পাওয়ার সংযোগ করার মতো। যা আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সবাই মনের মতো কাজ করার স্বপ্ন দেখি, তবে মাত্র কয়েকজন এই ইচ্ছার অনুগামী হয়। আমরা আমাদের বাসনা চরিতার্থ করার বদলে তা প্রাণে মেরে ফেলি। সাফল্যের অননে 5টি অস্ত্র ব্যবহৃত হয়। এই অস্ত্রগুলো ভেঙে চুরমার করে দিন। এগুলো প্রাণঘাতক। 1. নিজের মূল্য হ্রাস করা। আপনি হয়তো ডজন খানেক লোকের মুখে শুনেছেন, আমি ডাক্তার হতে চাই কিন্তু পড়া অসম্ভব। আমার তেমন বিদ্যুৎ বিবেচনা নেই। চেষ্টা করলে যদি
ব্যর্থ হয়, আমার তেমন বিদ্যা অভিজ্ঞতা নেই। বহু তরুণ যে নিজের মূল্যহ্রাসের নিয়ম হচ্ছে, বহু তরুণ নিজের মূল্যহ্রাসের হচ্ছে নিয়ম মেনে নিজের বাসনা শ্বাসরুদ্ধ করে দেয়। 2, নিরাপত্তা কর্মীর সিকিউরিটাইটিস যারা বলেন যে আমার কাজে নিরাপত্তা আছে, তারা ওই নিরাপত্তাকে অস্ত্র করে কামনা বাসনার হত্যা করেন। 3, প্রতিযোগিতা। ওই কাজে এমনিতে প্রচুর লোক রয়েছে, ওখানে তো পা রাখার জায়গা নেই। মন্তব্য সহজেই ইচ্ছা নাশ করে দেয়। 4, অভিভাবকদের শাসন। হাজার হাজার তরুণদের জীবিকা বাছাইয়ের ব্যাপারে এরকম মন্তব্য শুনেছি, আমি অন্য কিছু করতে চাই কিন্তু মা বাবা যে এটা চায়। আমায় বিশ্বাস আমার বেশিরভাগই অভিভাবক স্বেচ্ছায় ছেলে মেয়েদের জীবিকা নির্বাচনের ব্যাপারে হুকুম জারি করে না। আসলে সব মা বাবাই চায় তাদের সন্তান জীবনে সফল হয়। যদিও তরুণ ছেলে বা মেয়ে তার পছন্দ মাফক জীবিকার বিষয়ে ধৈর্য সহকারে মা বাবাকে বোঝাতে পারে, আর যদি মা বাবার মনোযোগ সহকারে কথা শোনেন, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ তরুণটির জীবিকা নির্বাচনে মা বাবা ও তরুণ সবার লক্ষ্য যে একই, সাফল্য। পঞ্চমত, পারিবারিক দায়িত্ব। 5 বছর আগে জীবিকা বদল করলে বেশ হতো, কিন্তু এখন পরিবার আছে, দায়িত্ব আছে, এখন আর সম্ভব নয়। বাসনা হত্যার আর এক অস্ত্র। এই প্রাণনাশক অস্ত্রগুলি ছুঁড়ে ফেলে দিন। মনে রাখবেন, আপনার সম্পূর্ণ ক্ষমতা আয়ত্ত আনার সব শক্তি কাজে লাগানোর একমাত্র উপায় হলো মনের মতো কাজ করা। ইচ্ছের কাছে আত্মসমর্পণ করুন, আপনি পাবেন উৎসাহ, উদ্দীপনা, শক্তি, মনোবল, এমনকি সুস্বাস্থ্য। আর ইচ্ছার কাজে আত্মসমর্পণ করার জন্য কোনো বয়সের সীমা নেই। সত্যিকার সফল মানুষের মধ্যে বেশিরভাগই সপ্তাহে 40 ঘন্টার বেশি পরিশ্রম করে। যদিও তাদের মুখে কখনো কাজের চাপের অভিযোগ শুনবেন না। সফল মানুষের দৃষ্টি নিবদ্ধ থাকে কাজের দিকে, এবং কখনোই তারা সেখানে তার উৎসাহ পায়। কথাটা হলো, মনের মতো লক্ষ্য নির্ধারণ করে যদি ওই লক্ষ্য সাধনের ব্রতী হন, আপনার শক্তি, কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। হাজার হাজার মানুষ লক্ষ্য স্থির করে যখন প্রাণপণ পরিশ্রম করছে, তখন তারা প্রচুর কর্মক্ষমতার সন্ধান পেয়েছে। লক্ষ্য একঘেয়েমি দূর করে। লক্ষ্য উদ্দেশ্য বহু দুরাগ্য ব্যাধি নিরাময় করতে পারে। লক্ষ্য উদ্দেশ্যের অদ্ভুত ক্ষমতা নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা করা যাক। বাসনার কাছে আত্মসমর্পণ করলে, লক্ষ্যকে জীবকে ধ্যান জ্ঞান ব্রত করে তুলতে পারলে, আপনি ওই লক্ষ্য সাধনের জন্য প্রয়োজনীয় শারীরিক ক্ষমতা, শক্তি, উৎসাহ, উদ্দীপনার এক অফুরন্ত উৎসাহ খুঁজে পাবেন। এছাড়া পাবেন আরেকটি জিনিস যা ততই মূল্যবান, আপনি পাবেন লক্ষ্য সাধনের দৃঢ় সংকল্পনা থাকার স্বয়ংক্রিয় যন্ত্রটি। লক্ষ্য সাধনের অদম্য সুগভীর ইচ্ছা। সব থেকে আশ্চর্যজনক বিষয়টি হলো, তা আপনাকে লক্ষ্য পৌঁছানোর সঠিক পথ দেখায়, এই পথে এগোনোর প্রেরণা দেয়। এটা ব্যযুক্তি নয়, আসলে এরকম হয়। আপনি বাসনার কাছে আত্মসমর্পণ করা মাত্রই তা আপনার অবচেতন মনে গেঁথে যায়। আপনার অবচেতন মনে সবসময় একটা ভারসাম্য বজায় থাকে। আপনার সচেতন মন যদি অবচেতন মনের চিন্তাধারা বুঝতে না পারে, ওই একই তালে চলতে না পারে, তাহলে একাগ্রতা হারায়। অবচেতন মনের সম্পূর্ণ সহযোগিতা না পেলে আমাদের মন চঞ্চল, অনিশ্চিত, বিশৃঙ্খল হয়ে যায়। যদি অবচেতনে আপনার জীবনের লক্ষ্য দৃঢ়ভাবে গেঁথে যায়, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে সঠিক পথে এগোবেন। সচেতন মনে স্পষ্ট সোজাসুজি চিন্তা ভাবনা সুযোগ পাবে। 2টি কাল্পনিক ব্যক্তির উদাহরণ দিই, এটা পড়লে আপনি আপনার পরিচিত জগতের মানুষের সঙ্গে এদের মিল খুঁজে পাবেন। এদের নাম দেওয়া হলো টম ও জ্যাক। একটি বিষয় বাদ দিলে দুজনই এক রকমের। টমের সুনির্দিষ্ট লক্ষ্য আছে, জ্যাকের জীবনে তেমন কোনো লক্ষ্য নেই। টম জীবনে যা হতে চায় তা সঠিক স্বচ্ছ প্রতিমূর্তি মানুষচক্ষু দিয়ে দেখতে পায়। 10 বছর পরে ও নিজেকে একটা সংস্থার ভাইস প্রেসিডেন্ট অধিষ্ঠিত দেখেন। যেহেতু টম লক্ষ্য স্থির করে, তাই অবচেতন মনের মধ্য দিয়ে তার লক্ষ্য তার ইঙ্গিতে দিয়ে জানায়, এটা কর বা এটা করবে না, ওটা করলে তার তোমার কাছে সুবিধা হবে না। ওই লক্ষ্য অবিরত বলতে থাকে, তুমি তার বাস্তব রূপ দেখতে চাও, আমি তারই প্রতিবিম্ব, আমাকে বাস্তব রূপে দেখতে হলে এভাবে কাজ করতে হবে। টমের লক্ষ্য ওকে অস্পষ্ট সাধারণ পথে হারিয়ে দিতে দেয় না, সব কাজে সুস্পষ্ট দিশা দেয়। একটা স্যুট কেনার সময়ও ও লক্ষ্য ওকে বিচক্ষণ মানুষের মতো বাছাই করার আদেশ দেয়। এই লক্ষ্য
শীঘ্রই ওকে শেখায় পরবর্তী পদোন্নতির জন্য কি করতে হবে, ব্যবসার অধিবেশনে কি বলা উচিত, বিবাদ দেখা দেখলে কি করা উচিত, কি পড়তে হবে, কোন পন্থা অবলম্বন করতে হবে। টম একটিও পদ ভ্রষ্ট হয়ে গেলে ওর অবচেতনের স্বয়ংক্রিয় যন্ত্রটি ওকে সতর্ক করে দেয়, সঠিক পথে ফিরে আসার নির্দেশ দেয়। টমকে যে শক্তিগুলি প্রভাবিত করে সেগুলির ব্যাপারে টমের লক্ষ্য তাকে অত্যন্ত সংবেদনশীল ও সতর্ক করে তুলেছে। এদিকে জ্যাকের যেহেতু জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, তাই তার মধ্যে পথ দেখানোর স্বয়ংক্রিয় যন্ত্রটিও নেই, তাই সহজেই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ওর কথায় ব্যক্তিগত কর্মক্ষমতার কোনো চিহ্নই নেই। জ্যাক প্রধ্বস্ত হয়, পথ বদলায়, কি যে করবে ভেবে পায় না। উদ্দেশ্য দৃঢ়তা না থাকায় জ্যাক অতি সাধারণ তুচ্ছ হয়ে পড়ে। আমি আপনাকে উপরোক্ত বিষয়টি এক্ষুনি আবার পড়তে অনুরোধ করব। বিষয়টি ভালোর মতো বুঝে নিন। এবার আপনার চারিদিকে তাকিয়ে দেখুন। সফল ব্যক্তিদের মধ্যে যারা শীর্ষে রয়েছেন তাদের অধ্যয়ন করুন। দেখবেন কোনো রকম ব্যতিক্রম ছাড়াই এরা প্রত্যেকে নিজেদের উদ্দেশ্য সাধনে বোঝে। লক্ষ্য করবেন খুব সফল ব্যক্তি জীবনধারার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উদ্দেশ্য। উদ্দেশ্যের কাছে আত্মসমর্পণ করুন, সত্যিকার শর্তহীন সমর্পণ। সেই উদ্দেশ্যই যেন আপনার জীবনে ধ্যান জ্ঞান ব্রত হয়ে ওঠে, লক্ষ্যে পৌঁছনের স্বয়ংক্রিয় যন্ত্রটি মনে গেঁথে নেয়। মাঝে মধ্যে আমাদের অনেকেরই এমন হয়, শনিবার সকালে ঘুম থেকে উঠছি, কোনো পরিকল্পনা নেই, কি করব তার সঠিক কোনো মানসিক লিখিত কার্যপ্রণালী নেই। এমন দিনে প্রায় কিছুই করা হয় না, সারাদিন হাল ছাড়া উদ্দেশ্যহীন নিষ্ক্রিয়তায় কেটে যায়। দিনের শেষে আমরা স্বস্তির নিঃশ্বাস নিই যে দিনটা তাহলে ফুরিয়েছে। কিন্তু পরিকল্পনা নিয়ে দিন শুরু করলে অনেক কিছুই করা যায়। এই সাধারণ অভিজ্ঞতা থেকে একটা জরুরি জিনিস শেখা যায়, কিছু কাজ সম্পাদন করার জন্য আগে পরিকল্পনা তৈরি করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমাদের বৈজ্ঞানিকরা পরমাণুতে নিহিত শক্তির সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন, কিন্তু কিভাবে যে ওই পরমাণু ভেঙে অপার শক্তিকে মুক্ত করে দেওয়া যায় সেই ব্যাপারে কারোরই বিশেষ কোনো জ্ঞান ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশের পর প্রগতিশীল বৈজ্ঞানিকরা পারমাণবিক বোমার অদ্ভুত শক্তি বিকশিত করার সম্ভাবনা উপলব্ধি করলেন। একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য একটি দ্রুত ও সংসাধ্য কর্মসূচি বিকশিত করা হলো। উদ্দেশ্যটা ছিল পারমাণবিক বোমা তৈরি করা। তার ফলাফল ইতিহাস। মাত্র কয়েক বছরে একত্রিত প্রয়াসের ফল পাওয়া গেল। বোমা ফেলার পরই যুদ্ধের শেষ হলো। ওই উদ্দেশ্য তৈরির দ্রুত কর্মসূচি না থাকলে পারমাণবিক বোমা তৈরির অভিযান যদি এক দশক হয়তো আরও বেশি পিছিয়ে যেত। কাজ করার জন্য লক্ষ্য স্থির করুন। আমাদের বিশাল উৎপাদন ব্যবস্থার যে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে যদি প্রোডাকশন এক্সিকিউটিভরা তারিখ ও উৎপাদনের তারিখ ও সময় তালিকা নির্ধারণ না করে কাজ শুরু করে দেন। সেলস এক্সিকিউটিভরা জানেন যে সেলসম্যানদের সুনির্দিষ্ট অংশ বিক্রি করতে বলা হলে বিক্রি বেশি হয়। প্রফেসররা জানেন যে সময়সীমা নির্ধারণ করে দিলে শিক্ষার্থীরা সময়মতো কাগজ জমা দেয়। তাই সাফল্যের পথে যখন অগ্রসর হয়েছেন তখন লক্ষ্যটা সুনিশ্চিত করে নিন। সময়সীমা, লক্ষ্যবস্তু পাওয়ার দিনক্ষণ, নিজের নির্ধারিত অংশভাগ, যে উদ্দেশ্যে সিদ্ধ করার পরিকল্পনা প্রস্তুত করবেন শুধু তাই করতে পারবেন। মানুষের দীর্ঘায়ু বিষয় বিশেষজ্ঞ টুলেন ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের ডক্টর জর্জ ই বার্চের মতে আপনার আয়ুষ্কাল নির্ধারণ করে বেশ কিছু জিনিস: ওজন, বংশের ধারা, খাদ্যাভ্যাস, মনের উদ্বেগ, ব্যক্তিগত কাজের অভ্যাস। তবে ডক্টর বার্চ বললেন সবথেকে দ্রুত মৃত্যুর পথটি হলো অবসর নেওয়া, কিছুই না খাওয়া। শুধু বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকে জীবনে উৎসাহ ও উদ্দীপনা দেখানো জরুরি। বিকল্প বেছে নেওয়ার অধিকার আপনার আমার প্রত্যেকের কাছে রয়েছে। অবসর গ্রহণ একটি প্রারম্ভ হতে পারে, আবার হতে পারে সমাপ্তিও। কিছুই না করে শুধু খেয়ে আর ঘুমিয়ে সময় কাটানোর মনোভাব অবসর জীবনযাপনের এক দ্রুত ও বিষাক্ত পন্থা, যারা অবসর গ্রহণকে যারা অবসর গ্রহণকে তাৎপর্যপূর্ণ জীবনের সমাপ্তি মনে করেন তারা জীবনের সমাপ্তি হয়ে যায়। উদ্দেশ্যহীন জীবনযাপনে মানসিক দ্রুত অপচয় ও অবক্ষয় হয়। অপপরিণতি অর্থাৎ বিচক্ষণ অবসর জীবনযাপনের পথ হল সঠিক পথে দ্রুত কাজ আরম্ভ করার পদ্ধতি।
পদ্ধতি। আমার এক অতি প্রিয় লিউ গার্ডেন অবসর গ্রহণের এই পথই বেছে নিয়েছেন। বেশ কয়েক বছর আগে আটলান্টার বৃহত্তম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে লিউয়ের অবসর গ্রহণের দিনটি তার জন্য নতুন প্রারম্ভের উৎসব ছিল। নিজেকে সে বিজনেস কনসালট্যান্ট হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছিল আর আশ্চর্য গতিময় ছন্দে অগ্রসর হয়ে চলেছে। 60 বছর বয়স অতিক্রম করে এখন তার কাছে রয়েছে বেশ কয়েকজন মক্কেল। এছাড়াও রাষ্ট্রীয় স্তরে তিনি আজ স্বনামধন্য বক্তা। ওর বহুবিধ প্রকল্পের একটি বিশেষ প্রকল্প হলো পেশাদার সেলসম্যান ও সেলস এক্সিকিউটিভদের এক তরুণ ও দ্রুত বর্ধমান ভ্রাতৃত্বের ও পি সিগমা এপসিলন এর গঠন। যখনই লিউয়ের সাথে দেখা হয় ওর বয়স যেন আরও কমে গিয়েছে মনে হয়। প্রাণোচ্ছ্বাসে সে 30 বছরের তরুণ। আমার পরিচিত খুব কম লোকের মধ্যে এই বয়োজ্যেষ্ঠ নাগরিকের প্রাণ চঞ্চলতা দেখেছে। উনি চড়ে না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। নিউ গার্ডেন একঘেয়ে হতাশবোধের একজন নয়, যারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে শুধু হতাশ করে জীবন কাটায়। যখন অন্য সব কিছু ব্যর্থ হয় তখন সুতীব্র লক্ষ্য মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আমার এক কলেজের বন্ধু বিশেষ ডিএর ক্যান্সার রোগ ধরা পড়ে যখন তার ছেলের বয়স মাত্র 2 বছর। সম্পূর্ণ পরিস্থিতিটা আরও হতাশজনক, অন্ধকারময় হয়ে ওঠে যখন তার রোগ নির্ণয়ে মাত্র 3 মাস আগে তার স্বামীর মৃত্যু হয়। ওর ডাক্তাররা তেমন আশার আলো দেখতে পাননি। মিসেস ডি কিন্তু সহজে হাল ছাড়েননি। উনি ওর স্বামীর একটি ছোট্ট দোকান চালিয়ে ছেলের পড়া সম্পন্ন করার দৃঢ় সংকল্প নিলেন। বেশ কয়েকবার শল্য চিকিৎসার পর করা হয়। প্রত্যেকবার ডাক্তাররা বললেন মাত্র কয়েক মাস বাঁচবেন। ক্যান্সার সম্পূর্ণ সারেনি, তবে ওই কয়েক মাস বেড়ে দীর্ঘ 20 বছর হয়েছিল। উনি ছেলের কলেজ পাস করা দেখে গিয়েছিল। তার মাত্র 6 সপ্তাহ পরে তিনি মারা যান। একটি লক্ষ্য এবং সুতীব্র বাসনার এক শক্তি ছিল যে তা মৃত্যুকে 2 দশক যাবৎ ঠেকিয়ে রেখেছিল। দীর্ঘায়ু পাওয়ার জন্য জীবনের লক্ষ্য স্থির করে নিন। আপনার ডাক্তারও একথা মানবেন যে পৃথিবীর কোনো ওষুধই দীর্ঘ জীবন পেয়ে বেঁচে থাকার তীব্র বাসনার মতো শক্তিশালী নয়। যে সর্বাধিক সাফল্য পাওয়ার ব্যাপারে কৃত সংকল্প সে জানে একেবারে একটি পদক্ষেপই এগোনো যায়। বাড়ি বাড়াতে একটি করে ইটের গাঁথরি বসাতে হয়। ফুটবল খেলায় একটি করে ম্যাচ জিততে হয়। একটি করে নতুন গ্রাহক বাড়লে ডিপার্টমেন্টালের স্টোরেজ বৃদ্ধি হয়। যে কোনো বড় কৃতিত্বে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি কৃতিত্ব। প্রকৃত চষা গ্রন্থাগার ও সংবাদদাতা থেকে এরিক সেভারেট রিডার্স ডাইজেস্টে লিখেছিলেন, ওর জীবনের সবচেয়ে সেরা যে পরামর্শ পেয়েছিলেন তা ছিল পরের মাইলের নীতি। ওর বক্তব্যের একাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাকে ও আরও কয়েকজনকে একটা ভাঙা প্লেন থেকে একটা পাহাড়ি ও জঙ্গল এলাকায় নামতে হয়। যুদ্ধবাহিনীর ত্রাণ দলের আমাদের খুঁজে বের করতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। সুতরাং আমরা সভ্য ভারতের খোঁজে এক বেদনাদায়ক যাত্রা শুরু করলাম। আগস্ট মাস গরম ও মনছনের বাড়িধারায় পাহাড়ি পথে শুরু হলো আমাদের 140 মাইলের অভিযান। রওনা হওয়ার সময় প্রথম ঘন্টায় আমার পায়ে বুটে পেরেক ফুটে একটা গভীর ক্ষত হয়ে গেল। বিকেল হতে না হতে আমার দুপায়ে 50 সেন্টের আকারে ফোসকা পড়ে যায়। ওই ফোসকাগুলি দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। 140 মাইল হেঁটে যেতে পারবো তো? বাকিরা অনেকের অবস্থা আমার চেয়ে দুর্বিষহ ছিল। অতটা পথ হাঁটতে পারবো তো? আমরা দৃঢ় নিশ্চিত ছিলাম পারবো না। তবে ওই শৈল শিখরে তো পৌঁছানো যাবে। রাত কাটানোর জন্য এর পরের বন্ধুবৎসল গ্রামে পৌঁছানো যায়। আর এইভাবে আমরা এগিয়েছিলাম। আমার কাজের দায়িত্বভার ও উপার্জন যখন 2.5 লক্ষ শব্দের বই লিখতে বসলাম, নিজেকে ওই বিশাল প্রকল্পের ভাবনা চিন্তা করার সুযোগ দিইনি। আজ আমার পেশায় যা সবচেয়ে গর্বের ধন তা সম্পন্ন করার আগেই হাল ছেড়ে দিতাম। আমি শুধুই ভাবতাম পরের প্যারাগ্রাফের কথা, পরের পাড়ার কথাটাও ভাবতাম না। অধ্যায় ছিল চিন্তাতীত। দীর্ঘ
6 মাস অধ্যাবসায়ের পর আমি শুধু একের পর এক প্যারাগ্রাফ লিখে গেছি। বইটা আপনা আপনি সম্পূর্ণ হয়ে যায়। বহু বছর আগে আমি প্রতিদিন লিখতাম, বেচারে সংগঠন করতাম, যার সংখ্যা এখন 2000 স্ক্রিপ্টেরও বেশি। আমাকে যদি 2000টি স্ক্রিপ্ট লেখার চুক্তিতে স্বাক্ষর করতে বলা হতো, তাহলে হয়তো আমি কাজের সাংঘাতিক বিশালতা দেখে আমি তৎক্ষণাৎ কাজটা অস্বীকার করতাম। কিন্তু আমাকে যে একটা স্ক্রিপ্ট লিখতে বলা হয়েছিল, তারপর একটা, তারপর একটা, আরেকটা, আমি তো তাই করেছি। পরের মাইলের নীতিটা এরিক এভারিডের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়, আপনার জন্য হতে পারে। একটি করে পদক্ষেপ উদ্দেশ্য সাধনের এক বিচক্ষণ পন্থা। ধূমপান থেকে নিষ্কৃতি পাওয়ার এক বিশিষ্ট সেরা ফর্মুলা শুনেছি, ঘন্টার পর ঘন্টা ফর্মুলা। আমার অধিকাংশ বন্ধুর ক্ষেত্রে যা খুবই কার্যকরী হয়েছে। বদভ্যাস ছাড়ার চূড়ান্ত লক্ষ্যে সরাসরি পৌঁছানোর চেষ্টা করা, অর্থাৎ জীবনে আর কখনোই ধূমপান না করার প্রতিজ্ঞার বদলে আর 1 ঘন্টা ধূমপান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই 1 ঘন্টা পর আর 1 ঘন্টা ধূমপান বন্ধ রাখার সংকল্প নয়। এতে আসক্তি হ্রাস পায়। তখন ব্যবধান বাড়িয়ে 2 ঘন্টা করে নেওয়া হয়, তারপর একদিন ধূমপান থেকে বিরত থাকা হয়। এভাবে শেষে উদ্দেশ্য সাধন করা যায়। যে একেবারে ছাড়তে চায় সে সাধারণত মানসিক বেদনা সহ্য করতে না পারার উদ্দেশ্য সাধনে, অর্থাৎ পুরনো অভ্যাস ছাড়ার অসফল হয়। 1 ঘন্টা সহজ, চিরতরে বড় কঠিন। যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য ক্রমে অগ্রসর হতে হয়। নিম্নস্থ এক্সিকিউটিভের জন্য একটি কাজ হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে প্রতিটি কাজকে এক পদক্ষেপ অগ্রসর হওয়ার সুবর্ণ সুযোগ মনে করা উচিত। সেলসম্যান একবারে একটি করে কাজে সফল হলে তবেই তাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ধর্মযাজকের জন্য একটি ধর্ম উপদেশ এবং প্রফেসরের ক্ষেত্রে প্রতিটি লেকচার, বৈজ্ঞানিকের প্রত্যেকটি পরীক্ষা ও গবেষণা, ব্যবসায়ী ও এক্সিকিউটিভের প্রতিটি অধিবেশন বৃহত্তম লক্ষ্য পৌঁছানোর একটি বৃহৎ পদক্ষেপ। তো কখনো কখনো মনে হয় একজন বুঝি একেবারে রাতারাতি সফল হয়ে যায়, কিন্তু যদি এই আপাত দৃষ্টিতে হঠাৎ সফল মানুষগুলি বিগত দিনের ইতিহাস পর্যবেক্ষণ করে দেখেন, চোখে পড়বে প্রচুর পরিশ্রমের বুনিয়াদ। আর যেসব সকল মানুষের খ্যাতি প্রতিবস্তি রাতারাতি উড়ে যায়, তারা ছিল জাল। তাদের বুনিয়াদ কখনোই সুদৃঢ় ছিল না। সুন্দর অট্টালিকা গড়ে তুলতে যে পাথরের টুকরোগুলি প্রয়োজন, সেগুলি আলাদাভাবে হয়তো তেমন তাৎপর্য নেই। সেই রকমভাবে টুকরো সফল জীবন গড়ে তুলতে হয়। এটা করে দেখুন, আপনার অদৃষ্টের দিকে সঠিক পদক্ষেপ নিয়ে অগ্রসর হওয়ার সঠিক পরবর্তী দায়িত্বটা পালন করুন। এটা যতই গুরুত্বহীন হোক না কেন, এই প্রশ্নটা মনে গেঁথে নিক ও নিজের কাজের মূল্যায়নে ব্যবহার করুন। আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে এটা সহায়ক হবে কি? উত্তরটা যদি না হয় তাহলে সরে আসুন, আর যদি সম্মতিসূচক উত্তর হয় তাহলে এগিয়ে যান। ব্যাপারটা সুস্পষ্ট, এক লাফে সাফল্যের শিখরে পৌঁছানো যায় না, একটি পদক্ষেপে অগ্রসর হতে হয়। প্রতিটি মাসে একটি করে লক্ষ্য নির্ধারণ করে নেওয়া কৃতকার্য হওয়ার এক উৎকৃষ্ট পরিকল্পনা। নিজেকে পরীক্ষা করে দেখুন, কোন কাজগুলি করলে আপনি আরও কর্মক্ষমতা সম্পন্ন হয়ে উঠবেন তা সুনিশ্চিত করুন। নিম্নোক্ত ফর্মটা গাইড হিসাবে ব্যবহার করুন। প্রতিটি প্রধান শিরোনামের নিচে আপনি আগামী 30 দিনে যা যা করবেন তার নোট লিখে রাখুন। এরপর 30 দিন পর নিজের প্রগতি যাচাই করুন ও পরের 30 দিনের লক্ষ্য নির্ধারণ করুন। মহত্তম লক্ষ্য সাধনের জন্য সর্বদা ছোট ছোট কাজগুলি করার ব্যাপারে তৎপর থাকুন। 30 দিনের উন্নতির গাইড। এখন থেকে ড্যাশ পর্যন্ত আমি এই বদভ্যাসগুলি ছাড়ব: কাজ স্থগিত রাখা, না ধর্মী হতাশাদায়ক কথাবার্তা, দিনে 60 মিনিটের বেশি টিভি দেখা, পরচর্চা করা। এই অভ্যাসগুলি শুরু করব। প্রতিদিন সকালে নিজের চেহারার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, আগের দিন রাত্রে পরের দিন পরিকল্পনা তৈরি করা, সুযোগ পেলে অন্যের প্রশংসা করে। এই কাজগুলো করে আমার নিয়োগকর্তার দৃষ্টিতে আমার উপযোগিতা বৃদ্ধি করব। আমার নিম্নস্তদের বিকাশের আরও সুযোগ দেব। আমার কোম্পানির কাজকর্মের বিষয়ে ও গ্রাহকদের বিষয়ে আরও জানব। কোম্পানিকে আরও কার্যকর করে গড়ে তোলার জন্য 3টি বিশেষ পরামর্শ দেব। বাড়িতে এগুলি করে আমার উপযোগিতা বৃদ্ধি করব।
আমার স্ত্রীর ছোট ছোট অবদান যা আমি এখনো পর্যন্ত উপেক্ষা করেছি সেগুলির জন্য তার প্রশংসা করব। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে বিশেষ কিছু একটা করব। প্রতিদিন 1 ঘন্টা পরিবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেব। এভাবে আমার মনকে আরও তীক্ষ্ণ বিচক্ষণ করে তুলব। প্রতি সপ্তাহে 2 ঘন্টা আমার পেশা সম্পর্কিত পত্রিকা পড়ায় মনোনিবেশ করব। একটি স্বাবলম্বনের বই পড়ব। 4টা নতুন বন্ধু তৈরি করব। দিনে 30 মিনিট শান্তভাবে নিরুপদ্রব ভাবনা চিন্তায় মনোসংযোগ করব। এরপর আপনি যখন ধীর স্থির স্পষ্টে সুদীক্ষ ব্যক্তির সংস্পর্শে আসবেন, যখন জানবেন উনি এই গুণগুলি নিয়ে জন্মগ্রহণ করেননি, আজ উনি যেরকম ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তার পিছনে রয়েছে প্রতিদিনের কঠোর সচেতন পরিশ্রম। পুরনো নাধর্মী বদভ্যাস ছেড়ে নতুন সুস্পষ্ট আশাবাদী চিন্তাভাবনার অভ্যাস ও অনুশীলন প্রতিটি দিন করতে হবে। এক্ষুনি আপনার 30 দিনের উন্নতির প্রথম গাইড প্রস্তুত করে নিন। আমি যখনই লক্ষ্য নির্ধারণের বিষয়ে আলোচনা করি আমাকে প্রায় এসব শুনতে হয়। উদ্দেশ্য নিয়ে কাজে অগ্রসর হওয়া খুবই জরুরি আমি জানি, তবে প্রায় এমন সব ঘটনা ঘটে যার ফলে সব পরিকল্পনা ভেস্তে যায়। কথা সত্যি, আপনার নিয়ন্ত্রণের বাইরে কিছু জিনিস আপনার পরিকল্পনা ও গন্তব্যকে প্রভাবিত করে। পরিবারের কারো গুরুতর ব্যাধি বা মৃত্যু, আপনি যে চাকরির প্রার্থী তা হয়তো বাতিল করে দেওয়া হলো, হয়তো আপনি নিজেই দুর্ঘটনাগ্রস্ত হলেন। তাই আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, ঘোরানো পথে এগোনোর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আপনি একটি পথে রওনা হয়েছেন, মাঝখানে পথ বন্ধ দেখলে আপনি তো সেখানে তাঁবু খাটিয়ে বসে যাবেন না, বাড়িও ফেরত যাবেন না নিশ্চয়ই। পথ বন্ধ মানে এই পথ ধরে আর গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না, তার জন্য অন্য একটি পথ ধরে অগ্রসর হতে হবে। লক্ষ্য করবেন সেনাবাহিনীতে যারা নেতৃত্ব করে তারা কি করে। উদ্দেশ্য প্রণয়নের জন্য তারা যখনই মাস্টার প্ল্যান অর্থাৎ প্রধান পরিকল্পনা তৈরি করে, একই সঙ্গে তৈরি করে এক বিকল্প পরিকল্পনা। প্ল্যান ক অনুসারে অগ্রসর হতে কোনো রকম অসুবিধা হলে তারা প্ল্যান খ অনুসারে কাজ করে। আপনি প্লেনে চড়ে যাচ্ছেন, গন্তব্য এয়ারপোর্টটি কোনো কারণে বন্ধ, তাতে আপনি বিচলিত হন না, কারণ আপনি জানেন যে প্লেনের চালকের কাছে প্লেন ল্যান্ড করার বিকল্প ব্যবস্থা আছে ও প্লেনে যথেষ্ট ইন্ধন রয়েছে। সফল ব্যক্তি কোনো রকম ঘোরানো পথে না গিয়ে সবসময় সোজা পথে অগ্রসর হয়ে সাফল্য অর্জন করেছেন এমন ঘটনা বিরল। ঘোরানো পথে যাওয়ার মানেই লক্ষ্য ভ্রষ্ট হওয়া নয়, বরং লক্ষ্যে পৌঁছানোর জন্য এক ভিন্ন পথ ধরে এগোনো। আপনি হয়তো অনেকের মুখে এরকম শুনেছেন, যদি আগে অনেকগুলো স্টক কিনে রাখতাম তাহলে আমার কাছে টাকার পাহাড় হতো। সাধারণত বিনিয়োগ বলতে লোকে স্টক বা বন্ড, ভূসম্পত্তি বা অন্য কোনো সম্পদে অর্থ লগ্নি করা বোঝায়। তবে স্ববিনিয়োগ হলে বৃহত্তম ও সবচেয়ে লাভজনক বিনিয়োগ। এতে মনোবল ও ক্ষমতার বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়। যে কোনো প্রগতিশীল ব্যবসা প্রতিষ্ঠানের জানে যে 5 বছর পর তা কতখানি মজবুত হয়ে উঠবে। সেটা তার 5 বছর পরের ক্রিয়াকলাপের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে তার এখন এই বছরের বিনিয়োগের ওপর। লাভের একটি মাত্র উৎস হলো বিনিয়োগ। আমাদের প্রত্যেকের জন্য এক শিক্ষণীয় বিষয় রয়েছে। লাভ করার জন্য আগামী দিনগুলিতে স্বাভাবিক ও সাধারণ আয়ের চেয়ে অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার জন্য আমাদের নিজেদের উপর বিনিয়োগ করতে হবে। নিজেদের বিনিয়োগের 2টি উপায় বলি, যার ফলে আগামী দিনে আপনার প্রচুর লাভ হবে। 1. শিক্ষায় বিনিয়োগ করুন। নিজের ওপর সবচেয়ে নিরাপদ ও লাভদায়ক বিনিয়োগ হলো সত্যিকারের শিক্ষা লাভের বিনিয়োগ। এবার তাহলে প্রকৃত শিক্ষার অর্থটা ভালো মতো জেনে নিতে হবে। অনেকেই শিক্ষা বলতে বোঝে যে স্কুলে কত বছর কাটানো হয়েছে অথবা কতগুলোর ডিপ্লোমা, সার্টিফিকেট ও ডিগ্রি পাওয়া গিয়েছে। তা দিয়ে বোঝা যা শিক্ষার পরিধি মাপা যায় না। তবে কতটা পরিমাণ শিক্ষা লাভ করা হয়েছে
সব সময় যে সেটা সফল মানুষ গড়ে তোলে এমন নয়। জেনারেলি ইলেকট্রিকের চেয়ারম্যান রান যে গার্ডেন আর শিক্ষার ব্যাপারে যে শীর্ষস্থানীয় বিজনেস ম্যানেজমেন্টের মনোভাব ব্যক্ত করেছিলেন। আমাদের সবচেয়ে সেরা দুজন প্রেসিডেন্ট মিস্টার উইলিয়ামসন ও মিস্টার কফিন কখনো কলেজে পড়ার সুযোগ পাননি, যদিও বর্তমানে আমাদের অফিসের পদে অধিষ্ঠিত অনেকেই ডাইরেক্ট উপাধি প্রাপ্ত। তবে 41 জনের মধ্যে 12 জনের কাছে কলেজের কোনো ডিগ্রি নেই। আমরা কর্মক্ষমতায় ও দক্ষতায় আগ্রহী, ডিপ্লোমায় না। ডিপ্লোমা বা ডিগ্রি হয়তো আপনাকে চাকরি জুটিয়ে দিতে পারে, তবে কাজে উন্নতির গ্যারেন্টি দিতে পারবে না। ব্যবসা কর্মদক্ষতা বা আগ্রহের ডিপ্লোমায় না। আবার বাকিদের জন্য শিক্ষা মানে মস্তিষ্কের কতজ্ঞ পরিমাণ তথ্য সংগ্রহ করে রাখা যায় তার হিসাব। তবে এই তথ্য সংগ্রহের পদ্ধতিও আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে অক্ষম। তথ্য সংগ্রহ করে রাখার জন্য আমরা এখন বই, ফাইল ও মেশিনের উপর নির্ভরশীল হয়ে নিয়েছি। আমাদের ক্ষমতা যদি মেশিনের ওই তথ্য সংগ্রহের ক্ষমতার পর্যন্ত সীমিত থাকে, তাহলে তো খুবই মুশকিল। প্রকৃত শিক্ষা যে এমন শিক্ষা যাতে বিনিয়োগ করা উচিত, সেই শিক্ষা মনকে বিকশিত ও মস্তিষ্ককে উর্বর করে তোলে। একটি মানুষের মন কতটা বিকশিত, অর্থাৎ এক কথায় সে কতটা ভালো মতো ভাবনা চিন্তা করতে পারে, তাই দিয়ে মানুষের প্রকৃত শিক্ষা দীক্ষার পরিমাপ করা যায়। যে জিনিস ভাবনা চিন্তা করার ক্ষমতার বৃদ্ধি করতে পারে তা হলো শিক্ষা। আর এই শিক্ষা নানাভাবে পাওয়া যায়। তবে বেশিরভাগ লোকের জন্য শিক্ষার সবচেয়ে কার্যকর মাধ্যম ও কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষাই তাদের পেশা। সম্প্রতি আপনি যদি কলেজে পড়াশোনা না করে থাকেন, তাহলে আপনার জন্য আছে তারও দারুণ আশ্চর্যজনক সুখবর। যে বিভিন্ন রকমের পাঠ্য বিষয় আছে দেখে আপনি আনন্দিত হবেন। আপনি জেনে খুশি হবেন যে অনেকেই কাজের পর স্কুলে পড়া করতে চায়। এরা কেউ কিন্তু জাল নয়, এরা সকলেই সম্ভাবনাময়, কর্মক্ষেত্রে বিশাল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সম্প্রতি 25 জন ছাত্রের একটি সান্ধ্য ক্লাস নিতে গিয়ে দেখলাম সেখানে ছিল 12টি খুচরো স্টোরের মালিক, একটি রাষ্ট্রীয় স্তরের খাদ্য শৃঙ্খলার 2 ক্রেতা, যার 4 জন ইঞ্জিনিয়ারের স্নাতক, এক এয়ারফোর্সের কর্মচারী এবং ওই রকম পদস্থ বেশ কয়েকজন মানুষ। আজকাল অনেকেই সান্ধ্য পাঠ্যসূচির মাধ্যমে ডিগ্রি সংগ্রহ করে। এই ডিগ্রি প্রকৃতপক্ষে শুধুই এক টুকরো কাগজ। এসব ছাত্রের লক্ষ্য শুধুমাত্র কাগজের টুকরো নয়, এরা মনকে বিকশিত করার জন্য স্কুলে যায়। আরও উজ্জ্বল ভবিষ্যতের বিনিয়োগের এই এক সুনিশ্চিত পন্থা। ভুল বুঝবেন না, শিক্ষা মানেই দারুণ লাভ। মাত্র $75 থেকে $150 বিনিয়োগ করে আপনি সম্পূর্ণ একটি বছর সপ্তাহে এক রাত্রি স্কুলে পড়ার সময় পাবেন। আপনার মোট আয়ের খরচের শতাংশের ভাগে এই বিনিয়োগ হিসাব করে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আমার ভবিষ্যতে কি এতটুকু অর্থ লগ্নীয় প্রাপ্তি নয়? এক্ষুনি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিন। নাম দিন স্কুল। সারা জীবনের জন্য সপ্তাহে এক রাত্রি। এতে আপনি প্রগতিশীল, দারুণের উজ্জ্বল, সতর্ক, সপ্রতিভ হয়ে উঠবেন। আপনি নিজের মনের মতো বিষয়টি সম্বন্ধে জানার সুযোগ পাবেন। আর পাবেন এমন কিছু মানুষের সংশ্রয় যারা নিজেরাও প্রগতিশীল ও সফল। 2.
আইডিয়া স্ট্যাটারে বিনিয়োগ করুন। শিক্ষা আপনার মনকে নতুন ছাঁচে গড়ে তুলবে, মনকে প্রসারিত করে, নতুন পরিস্থিতির মোকাবেলা করা ও সমস্যা সমাধান করার জন্য প্রশিক্ষণ দেয়। আইডিয়া স্ট্যাটাস অর্থাৎ নতুন ধ্যান ধারণার উদ্ভব ও অনুরূপ উদ্দেশ্য সাধন করে। এইগুলি মনের খোরাক যোগায়, ভাবনা চিন্তার জন্য কত গঠনমূলক উপাদান এনে দেয়। এই আইডিয়া স্ট্যাটাসের সবচেয়ে সেরা সূত্র কি? একাধিক উৎস রয়েছে, তবে নিয়মিত সেরা মানের নতুন ধ্যান ধারণার সরবরাহ পেতে গেলে এটা গড়ে করে দেখুন না। প্রতি মাসে অন্তত একটা উৎসাহবর্ধক বই কেনার সিদ্ধান্ত নিন। তার সঙ্গে নতুন ধ্যান ধারণাকেও উদ্বুদ্ধ করতে পারে এমন দুটি পত্রিকা বা ম্যাগাজিন রাখতে শুরু করুন। সামান্য মূল্য ও সামান্যতম সময় দিয়ে আপনি সর্বশ্রেষ্ঠ মননশীল ব্যক্তিত্বের যে একজন হয়ে উঠতে পারবেন। একদিন যেটা আসরে একজনের উক্তি কানে এসেছিল, ওরে বাবা, বছরে $20 ইনভেস্ট, আচ্ছা ওয়াল স্ট্রিটের জার্নাল কিনা আমার সাধ্যের বাইরে। তার সঙ্গী অবশ্য সাফল্যকামী পন্থা ভদ্রলোক বলেছিলেন, আমি তো দেখলাম না, না কিনে বেঁচে থাকাটাই আমার সাধ্যের বাইরে। আবার বলি, সফল মানুষের কাছে থেকে শিখুন, নিজেকে বিনিয়োগ করুন, কাজ করা যাক। দ্রুত ও সংক্ষেপে জানাচ্ছি, এই সাফল্য গড়ে তোলার প্রণালীটা কাজে প্রয়োগ করুন। 1. কোথায় পৌঁছতে চান তা স্পষ্ট বুঝে নিন। 10 বছর পর আপনার প্রতিমূর্তিটি কেমন হবে তা ভেবে দেখুন। 2. আপনার 10 বছরের পরিকল্পনা লিখে নিন। আপনার জীবন গুরুত্বপূর্ণ, তাই ঝুঁকি নেওয়া বা ভাগ্যের ভরসা ছাড়া যায় না। আপনি কর্মজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে যা কামনা করেন তা যা পেতে চান তা কাগজে কলমে লিখে নিন। 3. বাসনা ও ইচ্ছার কাছে আত্মসমর্পণ করুন। আরও কর্মসংস্থান পাওয়ার জন্য লক্ষ্য স্থির করুন, কাজ সম্পাদনের জন্য লক্ষ্য স্থির করুন, লক্ষ্য নির্ধারণ করুন, জীবন উপভোগ করুন। 4. নিজের লক্ষ্যকে স্বয়ংক্রিয় হতে দিন। যখন আপনার লক্ষ্য আপনার ধ্যান জ্ঞান হয়ে উঠবে, তখন দেখবেন আপনি আপনার লক্ষ্যতে পৌঁছানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। 5. একেবারে একটি করে পদক্ষেপ নিয়ে লক্ষ্যে পৌঁছান। প্রতিটি কাজ সে তো যত তুচ্ছই হোক না কেন, আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে একটি পদক্ষেপ, এই কথা সবসময় মনে রাখবেন। 6. 30 দিনের লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিনের প্রচেষ্টা নিশ্চয়ই সফল পাওয়া যায়। 7. প্রয়োজন হলে ঘোরানো পথে এগোবেন। ঘোরানো পথ মানে আর একটা পথ, ঘোরানো পথ মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া নয়। 8. নিজেকে বিনিয়োগ করুন। যে জিনিসে মনোবল জাগে ও দক্ষতা বৃদ্ধি পায় সেই সব জিনিস কিনুন। শিক্ষায় বিনিয়োগ করুন। নতুন ধ্যান ধারণা উদ্ভূত করতে পারে এমন জিনিসে বিনিয়োগ করুন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।